আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে সহজ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আরেকটি সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন নং 11 সমাধান করব। যেহেতু আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টা করতেছি, তাই আমরা বলতে পারি প্রশ্নে 99% ক্ষেত্রেই আমাদের প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে। আমরা যদি আমাদের এই প্রশ্নটা দেখি, আমাদের প্রশ্নে বলা আছে AR লিমিটেড এর 2023 সালের 31 নম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। তাহলে আমাদের প্রশ্নে স্পষ্ট আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে এবং আর্থিক অবস্থার বিবরণীর নিচে কিছু তথ্য দেওয়া আছে। আর আর্থিক অবস্থার বিবরণী মানে আমি বারবার তোমাদেরকে বলতেছি, আর্থিক অবস্থার বিবরণী মানে আমাদের মৌলিক হিসাব সমীকরণ, অর্থাৎ A সমান L প্লাস SE। এ মানে সম্পদসমূহ। আমরা যদি এই সম্পদগুলোকে দেখি, আমাদের প্রশ্ন অনুসারে আমরা জানি এটা যৌথ মূলধনী কারবার সম্পদগুলোকে 4টা শ্রেণীতে হিসাবের বইতে লিপিবদ্ধ করে। তাহলে আমি AR লিমিটেডের হিসাবের বই থেকে যে সম্পদগুলো দেখতেছি, এই সম্পদগুলো 4টা শ্রেণীতে আছে। কী কী 4টা শ্রেণী? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, চলতি সম্পদ, অলিক সম্পদ। তাহলে আমরা যদি একে একে চেক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে ভূমি ও দালান কোঠা, এটা স্থায়ী সম্পদ। কলকাবজ যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। মজুত পণ্য মানে সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। নগদ তহবিল চলতি সম্পদ। অগ্রিম খরচাবলী চলতি সম্পদ। তার মানে এখানে আমাদের অলিক সম্পদ নাই। অলিক সম্পদ কোনগুলো? বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, হ্যাঁ, এগুলো আমাদের হচ্ছে অলিক সম্পদ। এগুলো আমাকে জানতে হবে। তারপরে আমরা দীর্ঘমেয়াদী সম্পদ যেমন বিনিয়োগ, এই অঙ্কে নাই। ঠিক তেমনিভাবে আমরা আসলে চলে আসবো দায় দিকে। দায় দিকে আমাদের কি আছে? এই যে L প্লাস AC। তার মানে এখানে আমাদের L আছে আর AC আছে। L বলতে আসলে বহির্দায়, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা তৃতীয় পক্ষের নিকট যেটা ঋণী আছে, আর AC বলতে এই প্রতিষ্ঠান মালিক পক্ষের কাছে যেটা ঋণী আছে। তার মানে সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকরা সত্ত্ব। তাহলে আমরা যদি একে একে দেখি, সাধারণ শেয়ার মূলধন 4 লক্ষ টাকা, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, সংরক্ষিত আয় 40,000 টাকা, 12% ঋণপত্র, এই যে আমাদের দফাগুলো যা আছে। তাহলে প্রথমে যদি আমি দেখি শেয়ার মূলধন, এই শেয়ার মূলধন এটা এসির অংশ, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন এটাও এসির অংশ, কিন্তু আবার বিশেষ আবার এলও। কেন? আমরা কখন আসলে দীর্ঘমেয়াদী দায়কে এল বলি? দীর্ঘমেয়াদী দায় যে 12% ঋণ, এটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়। তার মানে আমি কারো কাছ থেকে ঋণ নিচ্ছি, সেটা ব্যাংক হতে পারে, বিমা হতে পারে, বা অন্য কোনো ব্যবসায় প্রতিষ্ঠান হতে পারে। এটা দীর্ঘমেয়াদী কেন বলতেছি? কারণ 1 বছরের অধিক সময়ের জন্য আমি এটা পরিশোধ করবো, মানে 1 বছরের বেশি সময়ের পর এটা পরিশোধ করবো, এই জন্য এটা দীর্ঘমেয়াদী। আমি যে 12% ঋণপত্র নিচ্ছি, সেটা হতে পারে 5 বছর পর শোধ করবো, বা 7 বছর বা 10 বছর পর শোধ করবো। 10% অগ্রাধিকার শেয়ার মূলধন, এটা আবার কেমন ঋণ? এটা কিন্তু সাধারণ শেয়ারদের শেয়ার মূলধন না। অগ্রাধিকার মানে কি? তারা আসলে বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের মালিক। অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডাররা আসলে বিশেষ মালিক, তারা সাধারণ শেয়ার হোল্ডারের মতো মালিক না। কেন এটা বিশেষ মালিক? কারণ যারা অগ্রাধিকারযুক্ত শেয়ার কিনে তারা পরিচালক পর্ষদে অংশগ্রহণ করতে পারে না, তার মানে তাদের ভোটাধিকার নাই। এরা আসলে কিসের ভিত্তিতে মালিক? এরা নির্দিষ্ট 2টা অগ্রাধিকারের ভিত্তিতে মালিক। কারবারে লাভ হোক আর লস হোক, তারা নির্দিষ্ট পরিমাণ বছর শেষে লভ্যাংশ পাবে, এবং কারবার যখন বিলোপ সাধিত হবে তারা 100% যত টাকা ইনভেস্ট করছে তত টাকাই ফেরত পাবে। এই হচ্ছে মূল বিষয়। তাহলে এটাকে কেন আমি বলতেছি বিশেষ এল? কারণ এটা দীর্ঘমেয়াদী দায়, কিন্তু কেমন দীর্ঘমেয়াদী? এটা আনলিমিটেড, অর্থাৎ কারবার যখন বিলোপ সাধন হবে তখন এই দায়টা শোধ করা হবে। এটা তৃতীয় পক্ষের দায়, কিন্তু এই দায়টা এখন শোধ করা হবে না। কারবার যখন বিলোপ সাধিত হবে তখন শোধ করা হবে। তাই এটাকে আমরা মালিকের সত্ত্বের দফা হিসেবে বিবেচনা করি, এটা এলের দফা হিসেবে বিবেচনা করি না। ওকে, তারপরে আমাদের কি আছে? সংরক্ষিত হয়, এটা মালিকানা সত্ত্ব এসি, 12% ঋণ, এটা এল, প্রদেয় হিসাব এল, ব্যাংক জমাতিরিক্ত এল। আমরা সবগুলো তথ্য নিয়ে নিলাম, বুঝে নিলাম। উক্ত বছরে কোম্পানির মোট বিক্রয়ের পরিমাণ 12 লক্ষ টাকা, এই সমন্বয়ের অন্যান্য তথ্যাবলী। উক্ত বছরে কোম্পানির মোট বিক্রয়ের পরিমাণ 12 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 8,40,000 টাকা, এবং পরিচালন খরচের পরিমাণ 1,86,000 টাকা, অন্যান্য তথ্যাবলী এগুলা। এখন আমাকে কি বলছে? কোম্পানির মোট লাভ অনুপাত নির্ণয় করো। এইবার আমরা লাভের অনুপাত বের করব। আমরা প্রথমে সলভ করব, তার আগে আমরা কত নং প্রশ্ন সমাধান করতেছি? এখানে 11 নং প্রশ্ন সমাধান করতেছি। তাহলে আমরা খাতায় লিখবো 11 নং প্রশ্নের সমাধান, লিখব লিখে লিখবো মোট লাভ অনুপাত নির্ণয়। এই যে মোট লাভ অনুপাত নির্ণয়, লিখবো মোট লাভ অনুপাত নির্ণয়। আমরা যে কোনো লাভ কোথা থেকে বের করি? তুমি একটু আয় বিবরণী স্মরণ করো। আমি বারবার তোমাদের আয় বিবরণী যখন আর্থিক বিবরণী অধ্যায়টা করিয়েছি তখন কিন্তু ক্লিয়ারলি কনসেপ্টটা আমি বুঝিয়েছি। আয় বিবরণী মানে কি? যদি এটা পণ্যের প্রতিষ্ঠান হয়, আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি, মোট লাভ পাই। মোট লাভ থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করি, আমরা পরিচালন লাভ পাই। পরিচালন লাভের সাথে আমরা অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বিয়োগ করি, তাহলে আমরা পাই নিট লাভ। যে কোনো লাভ মাথায় রাখবা নিট বিক্রয় থেকে বের হয়। নিট বিক্রয় থেকে, এই যে এই বিক্রয় থেকে, নিট বিক্রয় থেকে বের হয়। লাভ মানে বিক্রয় থেকে বের হবে। তাই যে কোনো লাভের অনুপাত নির্ণয়ের জন্য আমরা হরে রাখবো নিট বিক্রয়, হরে রাখবো নিট বিক্রয়। এটা টেকনিক। যে কোনো লাভের অনুপাত নির্ণয়ের জন্য আমরা হরে রাখবো নিট বিক্রয়। কেন? লাভ কোথা থেকে বের হয়?
নিট বিক্রয় থেকে, যেখান থেকে বের হয় সে হরে, যেটা বাইর করব সে লবে। তাহলে আমরা এখানে কার অনুপাত বের করব? মোট লাভ অনুপাত। তাহলে মোট লাভ বের করতে হবে। তাহলে আয় বিবরণী স্মরণ করো। আয় বিবরণী তুমি কীভাবে মোট লাভ বের করছিলা? পরিচালনা আয় তথা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আসলে বের করছিলা মোট লাভ। তাহলে এখানে আগে তুমি মোট লাভ বের করো। তাহলে লিখবা প্রথমে এখানে মোট লাভ। তাহলে মোট লাভ কীভাবে বের করবা? তুমি পরিচালনা আয় তথা নিট বিক্রয় থেকে, এখানে নিট বিক্রয়, আসলে এখানে আমি শুধু বিক্রয় লিখছি, নিট বিক্রয়। নিট বিক্রয় আর বিক্রয় এখানে একই কেন? কারণ এখানে বিক্রয় ফেরত বিক্রয় বারটা নাই, বিক্রয় যে কথা নিট বিক্রয় একই কথা। তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও। তোমার প্রশ্নে আছে তুমি এই বছর বিক্রি করছো 12 লক্ষ টাকায় পণ্য, এই 12 লক্ষ টাকার পণ্যের মধ্যে তোমার আসল কত? 8,40,000 টাকা। তাহলে বিক্রয় হচ্ছে 12 লক্ষ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 8,40,000 টাকা। তাহলে 12 লক্ষ থেকে যদি 8,40,000 টাকা বিয়োগ করি, তাহলে আমি পণ্য বিক্রি করে মোট লাভ করছি কত টাকা? 3,60,000 টাকা। একদম ইজি। এখন তুমি কি করবা? যে অনুপাত বের করবা সেটা লেখো। অতএব মোট লাভ অনুপাত, আমি কি বললাম? লাভের অনুপাতের জন্য যে লাভের অনুপাত সে হবে লবে, সে হবে লবে। আর অলওয়েজ হরে হবে নিট বিক্রয়। তাহলে তুমি কোন লাভের অনুপাত বের করতেছো? মোট লাভ। এই মোট লাভ লবে দাও, নিট বিক্রয় হরে দাও। এটা একটা ফিক্সড। লাভের অনুপাতে নিট বিক্রয় সব সময় হচ্ছে কোথায়? হরে। কোন লাভের অনুপাত বের করবা? মোট লাভ অনুপাত বের করবা। মোট লাভ লবে দাও। আবার যদি বলতো পরিচালনা লাভ অনুপাত, তাহলে পরিচালনা লাভ তুমি লবে দিতে। আবার যদি বলতো নিট লাভ অনুপাত, নিট লাভ তুমি লবে দিতে। বাস, এনাফ। যে কোনো লাভের অনুপাত যখন তোমাকে নির্ণয় করতে বলবে, যে লাভের অনুপাত নির্ণয় করতে বলবে সে লবে। আর সব সময় হরে কে? হরে হচ্ছে নিট বিক্রয়। গুণন তুমি 100 দিবে, কারণ যে কোনো লাভের অনুপাত গুণন 100, এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে এখন আমি যদি মোট লাভ 3,60,000 টাকা যে পাইছি, সেটাকে আমি যদি নিট বিক্রয়, এই যে নিট বিক্রয়, আমাদের প্রশ্নতে 12 লক্ষ টাকা আছে, নিট বিক্রয় 12 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা পাবো 30%। তাহলে লাভের অনুপাত আমরা কত পেলাম? 30%। আর লাভের অনুপাত মানেই আমাকে গুণন 100 করতে হবে। যখনই গুণন 100 করবো, এটাকে শতকরা হারে প্রকাশ করবো। মূল বিষয়টা আছে এটা। তাহলে আমরা খুব সহজে ক করে ফেলতে পারলাম। ক আমাদের ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো। ক্ষয় কী বলছে? নিট লাভ অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো। আমার এখানে কিন্তু দুইটা অনুপাত নির্ণয় করতে বলছে। প্রথমে নিট লাভ অনুপাত, তারপরে মজুদ আবর্তন অনুপাত। তাহলে আমরা প্রথমে লিখব খ, নিট লাভ অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয়। এখন নিট লাভ অনুপাত আর মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য যে তথ্যগুলো প্রয়োজন, সেই তথ্যগুলো আগে আমরা এখানে লিখে নেব। নিট লাভ অনুপাত নির্ণয়ের জন্য কী লাগবে? আমি যে কোনো লাভের অনুপাতের জন্য তোমাকে কি বললাম? যে কোনো লাভের অনুপাতের জন্য হরে থাকবে নিট বিক্রয়, হরে থাকবে নিট বিক্রয়, হরে থাকবে নিট বিক্রয়। আর যে লাভের অনুপাত বের করবা সে থাকবে লবে। তাহলে কী লাভের অনুপাত বের করবা? নিট লাভ। তাহলে নিট লাভকে আমি যদি নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করি, তাহলে নিট লাভের অনুপাত পাবো। তাহলে এখানে আমাদের প্রশ্ন থেকে নিট লাভটা বের করে নিতে হবে। ঠিক তেমনিভাবে আমরা মজুদ আবর্তন অনুপাত যখন বের করব, মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের সূত্র কী? আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করব। আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 8,40,000 টাকা। আর আমার লাগবে কি? গড় মজুদ। তাহলে আগে তথ্যগুলো বের করে নেই। তাহলে আমরা লিখবো এখানে, প্রথমে এখানে লিখবো না, আগে ক হতে পাই। ক হতে পাই আমাদের মোট লাভ কয় বের করছি? 3,60,000 টাকা। কারণ এই মোট লাভ লাগবে, কারণ মোট লাভ থেকে তুমি নিট লাভ বের করবা। তুমি যখন আয় বিবরণী করছো, পরিচালনা আয় তথা নিট বিক্রয় থেকে তুমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে মোট লাভ পাইছো। মোট লাভ থেকে তুমি পরিচালন ব্যয় বাদ দিছো, পরিচালন লাভ পাইছো। তার সাথে অপরিচালন আয় যোগ করছো, অপরিচালন ব্যয় বিয়োগ করছো, তুমি নিট লাভ পাইছো। মূল বিষয়টা সেটা। তাহলে তুমি ক থেকে পাইছো মোট লাভ 3,60,000 টাকা। এখন নিচে লিখবে এখানে নিট লাভ কোথা থেকে বাইর করবা? এই মোট লাভ থেকে তোমার প্রশ্নে যে পরিচালন ব্যয় আছে, এই দেখো প্রশ্নে পরিচালন ব্যয় আছে এবং পরিচালন খরচের পরিমাণ 1,86,000 টাকা। তাহলে তোমার মোট লাভ কত? 3,60,000 টাকা। তোমার কারবারে পরিচালন ব্যয় কত? 1,86,000 টাকা। 3,60,000 টাকা থেকে যদি 1,86,000 টাকা বিয়োগ করো, তুমি যে টাকাটা পাবা, নর্মালি এটাকে আমরা বলি পরিচালন লাভ। কিন্তু আমাদের এই প্রশ্নে তো অপরিচালন আয়ও নাই, অপরিচালন ব্যয়ও নাই। তাহলে এটাই আমার নিট লাভ। আর আরেকটা বিষয় তোমাকে এখানে জেনে রাখাই, সেটাও হচ্ছে এটা যে আমি নিট লাভ পেলাম, এই নিট লাভটা হচ্ছে কর ও সুদ পূর্ব। এটা কিন্তু কর ও সুদ পূর্ব, এটা মাথায় রাখবা, কর ও সুদ পূর্ব নিট লাভ। কারণ অনেক বইয়ে দেখা যাবে যে এখানে এই 10-12% ঋণ, এই সুদটা কিন্তু বিবেচনায় আনছে। এটা আমি আনবো না, এটা আসলে সুদ ও কর পূর্ব নিট লাভ। ওকে, এখানে সুদ বিবেচনা করা হয়নি, কর বিবেচনা করা হয়নি। যখন তোমাকে নিট লাভের অনুপাত বের করতে বলবে, তোমাকে নর্মালি সুদ ও কর পূর্ব নিট লাভের অনুপাতই বের করতে হবে। ওকে, তাহলে আমি নিট লাভ বের করে নিলাম। আমাদের যে বের হয়েছে 1,74,000 টাকা, এটা সুদ ও কর পূর্ব নিট লাভ। এখান থেকে আসলে সুদটা বিয়োগ করা যাবে না। ওকে, নিট লাভ অনুপাত নির্ণয়ের জন্য নিট লাভ বের করে নিলাম। এরপর আর কী লাগবে? আমাদের লাগবে গড় মজুদ। কেন গড় মজুদ লাগবে? মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য।
এখন গড় মজুদ বলতে আমরা কি বুঝি, আমাদের যদি প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ থাকে দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। ধরো আমাদের প্রারম্ভিক মজুদ আছে 40,000 টাকা, আমাদের সমাপনী মজুদ আছে 60,000 টাকা। এই প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ যোগ করে 2 দ্বারা ভাগ করে যে টাকাটা পাবো 50,000 টাকা, এটাকে আমরা বলি গড় মজুদ। কখন আমি গড় মজুদ বের করব, যদি প্রারম্ভিক আর সমাপনী থাকে। কিন্তু আসলে এই অঙ্কে প্রারম্ভিক এবং সমাপনী কি আছে? প্রারম্ভিক মজুদ তো নাই, শুধু সমাপনী মজুদ আছে। সমাপনী মজুদ 1,20,000 টাকা। সেই ক্ষেত্রে আর তোমাকে গড় মজুদ বের করতে হবে না, তোমার সমাপনী মজুদে যত টাকা এটাই গড় মজুদ, তোমাকে লিখে দিতে হবে এভাবে। এবং গড় মজুদ ইকুয়াল টু মজুদ পণ্য ইকুয়াল টু টাকা কত? 1,20,000 টাকা। আর এইভাবে গড় মজুদ বের হবে না। এইভাবে কখন বের হবে? যখন প্রারম্ভিক এবং সমাপনী দুটোই থাকবে। ওকে, আমি গড় মজুদ পেয়ে গেলাম। এখন আমি আমাদের কাঙ্ক্ষিত যাহা নির্ণয় করতে বলছে সেটাই যাবো আমরা। প্রথমে নিট লাভ অনুপাত, এই লিখবো অতএব নিট লাভ অনুপাত। আমি কি বলছি, যে অনুপাত বের করবো এ হবে লবে, এ হবে লবে। তাহলে ইকুয়াল টু, এই যে নিট লাভ লবে গেল, কোথা থেকে বের করবো? যে কোনো লাভের অনুপাত বিক্রয় থেকে, নিট বিক্রয় নিচে। তাহলে নিট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবো। নিট লাভ কত বেশি? 1,74,000। নিট বিক্রয় আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই যে বিক্রয় মানে নিট বিক্রয় 12 লক্ষ টাকা, কারণ ফেরতও নাই বাট্টাও নাই। তাহলে আমি 1,74,000কে 12 লক্ষ দ্বারা যদি ভাগ করে 100 দ্বারা গুণ করি, আমি 14.5% পাবো। যে কোনো লাভের অনুপাতকে আমি শতকরায় প্রকাশ করবো। লাভের অনুপাত মানে শতকরা, কারণ লাভের অনুপাতকে আমি 100 দ্বারা গুণ করবো। ওকে, তারপরে মজুদ আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে মজুদ আবর্তন অনুপাত নির্ণয়ের সূত্র কি? আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করবো। আমাদের বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে দেওয়া আছে, এই জন্য বাইরে করে নিয়ে নিই আমরা। তো বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে? 8,40,000 টাকা। তাহলে 8,40,000কে আমি গড় মজুদ কত পেয়েছি? 1,20,000 টাকা দ্বারা ভাগ করবো। তাহলে আমি যদি 8,40,000কে 1,20,000 দ্বারা ভাগ করি, তাহলে আমি 7 পাবো। এই জায়গায় কিন্তু স্টুডেন্টরা কনফিউশনে ভোগে, আমি কি অনুপাত 1 দিব না কি করব? তাহলে আমি 7 বার লিখবো। এই যে আবর্তন থাকলেই বার, আবর্তন থাকলেই বার। আসলে অনুপাত, আমি যে অনুপাত বিশ্লেষণ অধ্যায়টা করতেছি, অনুপাতকে আমরা 3 ভাবে প্রকাশ করি। খাঁটি অনুপাত, হ্যাঁ, গুণক বা বার অনুপাত, গুণন বা বার অনুপাত, আর এটা হচ্ছে শতকরা অনুপাত। এই হচ্ছে বিষয়। তাহলে আমি যখন আবর্তন থাকবে তখন এটা বার অনুপাত, যখন আবর্তন থাকবে বার অনুপাত, যখন বিভিন্ন লাভ থাকবে, লাভ থাকলেই এটা হচ্ছে আমাদের শতকরা হারের প্রকাশ হবে, আর অন্যান্য ক্ষেত্রে খাঁটি অনুপাত। আমি আবারও গয়ে এটা তোমাকে কনফিউশনটা ক্লিয়ার করে দিছি। তাহলে আমি মজুদ আবর্তন অনুপাত যে অ্যান্সারটা পাইছি লিখবো পাশে বার। কখন বার লিখবো? যখন আবর্তন কথাটা থাকবে, একদম ক্লিয়ার কনসেপ্ট। আর কখন আমি শতকরা দিব? যখন 100 দ্বারা গুণ করবো, একদম ক্লিয়ার কনসেপ্ট। ওকে, আমাদের খ ডান। এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করবো। গয়ে বলছে কোম্পানির তারল্য অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। আমরা বারবার আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ে চলতি অনুপাত, তারল্য অনুপাত, চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত এটা কিন্তু বের করতেছি, কারণ আমরা যে কোনো বোর্ডের সৃজনশীল প্রশ্ন যদি দেখি, আমরা চলতি অনুপাত, তারল্য অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত এই 3টার মধ্যে 2টা কিন্তু আমরা পাবোই, কোনো না কোনোভাবে কানেক্টেড। তাহলে আমরা যদি এই প্রশ্নটা দেখি, কোম্পানির তারল্য অনুপাত নির্ণয় করো, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো, এই 2টা আমরা যদি অনুপাত নির্ণয় করতে চাই, আসলে কী কী মান প্রয়োজন? আমরা প্রথমে যদি দেখি কার্যকরী মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের জন্য কী প্রয়োজন? চলতি সম্পদ, চলতি দায়। তারল্য অনুপাত নির্ণয়ের জন্য কী প্রয়োজন? তারল্য সম্পদ, চলতি দায়। আগে আমরা এই মানগুলো বের করে নিই। তাহলে আমরা লিখব গ, তারল্য অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়। তাহলে আমার তারল্য অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত এই 2টা অনুপাত নির্ণয়ের জন্য আমার যেটা লাগবে, চলতি সম্পদ লাগবে, চলতি দায় লাগবে, তারল্য সম্পদ লাগবে, আর আমাদের কার্যকরী মূলধন লাগবে। তাহলে প্রথমেই লিখবো আমরা এখানে, তাহলে আমরা একে একে মানগুলো বের করে নেব। প্রথমে বের করবো আমরা চলতি সম্পদ। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নে চলতি সম্পদগুলো দেখি, আমি কিন্তু শুরুতেই এই জিনিসগুলো ব্যাখ্যা দিছি, যে ভূমি ও দালান কোঠা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, কলকাবজা ও যন্ত্রপাতি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমাদের চলতি সম্পদগুলো কী কী? এখানে মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ তহবিল, অগ্রিম খরচাবলী, এই 4টা আমার এখানে চলতি সম্পদ। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমরা চলতি সম্পদ যদি লিখি, এই যে চলতি সম্পদ, আমরা 4টা নাম লিখে ফেলবো: মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, নগদ, অগ্রিম খরচ। এই টাকাগুলো যদি এখান থেকে আনি, এই 1,20,000, 60,000, 50,000, 30,000, আমি যদি যোগ করি 2,60,000 টাকা, এই কটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এইখান থেকে আমরা তারল্য সম্পদ বের করবো, কারণ তারল্য অনুপাত নির্ণয়ের জন্য তারল্য সম্পদ লাগবে। আমরা ইচ্ছা করলে তারল্য সম্পদ নির্ণয়ের জন্য শুধু আমি এই 2টাকে সরাসরি নিতে পারতাম, এই যে প্রাপ্য হিসাব আর নগদ তহবিল। আমি এখানে নগদ তহবিল আছে, শুধু নগদ নামে লিখছি, এই যে প্রাপ্য হিসাব আর নগদ তহবিল, কারণ মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য, অগ্রিম খরচ, এই 2টা তারল্য সম্পদের অন্তর্ভুক্ত না। চলতি সম্পদ থেকে শুধু আমি সমাপনী মজুদ পণ্য আর অগ্রিম খরচ যদি বাদ দেই, বাকি যারা রয়ে যাবে চলতি সম্পদের মধ্যে, তারাই হচ্ছে তারল্য সম্পদ। এই অঙ্কের জন্য এই যে বক্স আকারে যেটা লিখছি, যে বক্সের ভিতরে যে টিকচিহ্ন দিলাম, এই 2টা হচ্ছে তারল্য সম্পদ। এই 2টা সমষ্টিগত, এই যে 60,000 আর 50,000, এই 2টা যোগ করলে পাবো 1,10,000। এখন চলতি সম্পদ থেকে আমি যদি এই সম্পদের এই সম্পদ বিয়োগ করি, ওই 1,10,000 পাবো, অথবা সরাসরি তুমি যদি লিখতা প্রাপ্য হিসাব আর নগদ তহবিল, তুমি এই 1,10,000 পাবা। তাহলে আমরা কিন্তু দেখো তারল্য সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আর অগ্রিম খরচ বাদ দিছি। তুমি যদি এটা কাজ না করে প্রাপ্য হিসাব আর নগদ তহবিল লিখতে, তাও হতো। তাহলে
চলতি সম্পদ 2,60,000, মজুদ পণ্য আর অগ্রিম খরচ 1,20,000 আর 30,000। তো 2,60,000 টাকা থেকে তুমি যদি 1.5 লক্ষ টাকা বাদ দাও, আসলে তারল্য সম্পদ 1,10,000 টাকা থাকে। তুমি যেদিক দিয়ে যাও তোমার কিন্তু অ্যামাউন্ট একই বের হবে। তুমি যদি শুধু এই দুটো নিতে ওই 1,10,000, তুমি যদি আবার এইভাবে নাও ওই 1,10,000, তাহলে আমাদের তারল্য সম্পদ হয়ে গেল। এরপরে আমাদের আসলে এই দুটো অনুপাত নির্ণয়ের জন্য লাগবে চলতি দায়। চলতি দায় আমাদের প্রশ্নে আছে। চলতি দায় আমরা শুরু থেকে দেখি। শেয়ার, সাধারণ শেয়ার মূলধন এটা এসি, অগ্রাধিকার শেয়ার মূলধন এসি, সংরক্ষিত হয় এসি, 12% ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়। এই যে প্রদেয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত, এই দুইটা হচ্ছে আমাদের চলতি দায়। এই যে চলতি দায়, প্রদেয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত, এই 80,000 আর এই 40,000 প্রশ্ন থেকে আমরা নিলাম। তাহলে আমাদের যোগফল 1,20,000 টাকা। ওকে, তারপরে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের জন্য আমার কার্যকরী মূলধন লাগবে। এই যে কার্যকরী মূলধন, তাহলে কার্যকরী মূলধন মানে কি? চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমরা কার্যকরী মূলধন পাবো। আমরা চলতি সম্পদ কত বের করছি? 2,60,000 টাকা। এই 2,60,000 টাকা। চলতি দায় কত বের করছি? 1,20,000 টাকা। তাহলে 2,60,000 টাকা থেকে 1,20,000 টাকা বিয়োগ করো, তুমি কার্যকরী মূলধন পাবা 1,40,000 টাকা। তার মানে আমাদের এই দুইটা অনুপাত নির্ণয়ের জন্য আমাদের এক্সট্রা এই 4টা মান, প্রথমে চলতি সম্পদ, তারপরে তারল্য সম্পদ, চলতি দায়, কার্যকরী মূলধন আমাকে বের করে নিতে হলো। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত অনুপাত দুটো বের করি। তাহলে কোম্পানির প্রথমে তারল্য অনুপাত, এই যে প্রথমেই লিখবো, অতএব তারল্য অনুপাত। তারল্য অনুপাত মানে কি? তারল্য সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করবো। তাহলে তারল্য সম্পদ আমার কত? 1,10,000। চলতি দায় আমার কত? 1,20,000। তাহলে 1,10,000কে 1,20,000 দ্বারা যদি ভাগ করি, আমরা 0.92 অনুপাতে 1 পাবো। তার মানে আমরা এখানে কি পাচ্ছি? আমাদের 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের তারল্য সম্পদ আছে আসলে 92 পয়সা। 0.92 মানে 92 পয়সা। ওকে, তারপরে কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন অনুপাত মানে কি? আমরা কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা কার্যকরী মূলধন অনুপাত পাবো। তাহলে আমাদের কার্যকরী মূলধন কত? আমরা বের করছি কার্যকরী মূলধন, এই যে 1,20,000 টাকা। এই 1,20,000কে আমি 1,40,000 টাকা, 1,40,000কে আমি যদি 1,20,000 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাবো 1.17 অনুপাত 1। এটা কি মিন করে? আমাদের কারবারে 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের কার্যকরী মূলধন আছে 1 টাকা 17 পয়সা। আমি আবারও বলতেছি, কার্যকরী মূলধন অনুপাত মানে কি? কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করবো। আমরা কার্যকরী মূলধন কত বের করছি? এই 1,40,000 টাকা। তাহলে 1,40,000কে 1,20,000 চলতি দায় দ্বারা ভাগ করো, তুমি পাবে 1.17 অনুপাত 1। মানে 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমার কার্যকরী মূলধন আছে 1 টাকা 17 পয়সা। তাহলে আমরা খুব সহজে আমরা ম্যাথগুলো করতেছি। আর একটা বিষয় আমি তোমাদের এখানে বলে রাখি, এই যে আমাদের অনেক শিক্ষার্থীর আমাদের কিন্তু অনুপাতটাকে প্রকাশ করতে খুব সমস্যার সম্মুখীন হও তোমরা। অনেক শিক্ষার্থী আছে। আমরা কিন্তু এখানে 3 ধরনের অনুপাত পাইছি। আমি কি বললাম? যে আমরা অনুপাতকে যখন প্রকাশ করি আমরা 3 ধরনের অনুপাত পাই। খাঁটি অনুপাত, আমরা গুণক বা বার অনুপাত, শতকরা অনুপাত। খাঁটি অনুপাত যেমন আমরা প্রকাশ করি এইভাবে, ধরো 2:1 অথবা 1:1। যেমন এখানে পাইলাম আমি 0.9 অনুপাত 1, আবার পাইলাম কি 1.17 অনুপাত 1। এইগুলাকে আমরা বলছি খাঁটি অনুপাত। মানে যখন আমরা অনুপাতে প্রকাশ করতেছি তখন খাঁটি অনুপাত। আবার যখন আমরা লিখতেছি ধরো 8 বার, আমরা লিখতেছি 7 বার, আমরা লিখতেছি 4 বার, এই যে বারে যখন প্রকাশ করতেছি, যখন বারে প্রকাশ করতেছি, এগুলোকে আমরা বলি গুণক বা বার অনুপাত। কখন আমি বারে প্রকাশ করি? যখন আবর্তন কথাটা থাকে। আবর্তন, মনে রাখবা, আবর্তন কথাটা থাকলে, যখন আবর্তন কথাটা থাকবে তখন আমাকে বার লিখতে হবে। আবর্তন কথাটা থাকলে আমাকে কি লিখতে হবে? বার লিখতে হবে। আর আবর্তন কথা কোন কোন অনুপাতের জন্য থাকে? মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত, প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত, এগুলোর ক্ষেত্রে আবর্তন থাকে। আবর্তন থাকলে আমাকে লিখতে হবে বার। তারপরে আমরা অনেক অনুপাতকে শতকরায় প্রকাশ করি। কখন শতকরায় প্রকাশ করব? যে কোনো লাভের অনুপাতের জন্য। লাভের অনুপাত, যখন আমাকে লাভের অনুপাত বের করতে বলবে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। লাভের অনুপাত মানে আসলে গুণন 100। তখন আমরা কি করতেছি? আমরা শতকরায় প্রকাশ করতেছি। তাহলে মূল বিষয়টা কি? আমরা যখন বার লিখবো কখন? আবর্তন থাকলে। আমরা যে কোনো লাভের অনুপাত যখন 100 দ্বারা গুণ করব তখন শতকরায় প্রকাশ করব। বাকি সকল ক্ষেত্রে আমি খাঁটি অনুপাতে প্রকাশ করব। এই হচ্ছে মূল বিষয়, আর কোনো কিছু না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।